আমরা আজকে হয়ে যাব অ্যানিমেশন, আর এই পৃথিবীর সব থেকে ভয়াবহ নিউক্লিয়ার বিস্ফোরণ দেখার জন্য চলে যাব চার্নোবিল পাওয়ার প্ল্যান্টে। তাই এখন আমরা টাইম মেশিনে উঠব, 2026 সাল থেকে 1986 সালে যাব, ইউক্রেনের চার্নোবিলে যাব, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে ল্যান্ড করব। আজ এপ্রিলের 25 তারিখ। চার্নোবিলে কিছুক্ষণের মধ্যেই একটা বিকট ব্লাস্ট হবে। ওয়েট 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 এ মিনিট, চলেন ঘটনাটা আরেকটু পিছন থেকে শুরু করি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে প্রচুর ইনভেস্টমেন্ট শুরু করে। এর মধ্যে চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশনের কাজ শুরু হয় 1970 সালে। চার্নোবিলে 4টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল। এদের কাজ ছিল বিদ্যুৎ উৎপাদন করা। প্রত্যেকটা রিঅ্যাক্টরই 1000 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারত। সম্পূর্ণ ইউক্রেনের 10% ইলেকট্রিসিটি আসতো এই 4টা রিঅ্যাক্টর থেকে। চিন্তা করে দেখেন কি পরিমাণ পাওয়ারফুল ছিল এই রিঅ্যাক্টরগুলা। এই 4টা রিঅ্যাক্টরের মধ্যে বিস্ফোরণ মূলত হয় 4 নম্বর রিঅ্যাক্টরে, যেখানে এখন আমি শুয়ে আছি রোদের মধ্যে। এই যে ভাই ভাই ভাই, এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি কে? আমি কেউ না, এমনি। আপনার নাম কি আলেকজান্ডার ইউভচেঙ্কো? জি। আপনি কি পাওয়ার প্ল্যান্টে কাজ করেন? জি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ করি। নাইট শিফট করতে যাইতেছেন? জি, যাচ্ছি। কেন বলুন তো? না, এমনি যান যান যান, দেরি হয়ে যেতেছে। আমার পেছনের বাসাটাতে আলেকজান্ডারের ওয়াইফ নাতাশা এখন টিভি দেখতেছে। টিভিতে একজন সোভিয়েত অফিসিয়াল বলতেছে, পৃথিবীতে আজ পর্যন্ত কখনো নিউক্লিয়ার মেলডাউন হয়নি। এর প্রবাবিলিটি এতই কম যে 10,000 বছরে একবারও না। এই 10,000 বছরের না হওয়া জিনিস এই শহরের মানুষের সাথে আজকেই হয়ে যাবে। ওই খালি নিউক্লিয়ার যাইবা? জামু, কিন্তু ভাড়া বাড়ায় দিতে হইব। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি রিক্সা নিয়ে ইউক্রেনে কেমনে আইলা? আইয়া পড়ছি রিক্সা চালাইতে চালাইতে। ধুর মিয়া, তোমার লজিকের কোনো আগামাতাই ঠিক নাই। আপনি যে ইউক্রেনের বেড়ার লগে বাংলায় কথা কইলেন, তখন লজিকের আগামাতা ঠিক আছিল। বুদ্ধি তো ভালোই তোমার। আচ্ছা ভাই, একটা ভিডিও বানাইতেছি, কথা বললেন না আর, ঠিক আছে? পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত যেতে যেতে আজকের বিস্ফোরণ হওয়ার আগে কি কি হয়েছে সেই ব্যাপারগুলো একটু বুঝে আসি। একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে যত কিছুই হয়ে যাক, কমপ্লিট পাওয়ার শাটডাউন হওয়া যাবে না। সোজা ভাষায় 24 ঘন্টা কারেন্ট থাকতে হবে। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে ভিতরে এক্সপ্লোশন হতে পারে এবং ডেডলি রেডিয়েশন লিকেজ হতে পারে। এই কারণে প্রত্যেকটা রিয়েক্টরের জন্য 3টা করে ব্যাকআপ জেনারেটর রাখা হয়েছে, যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও সাথে সাথে আবার ফেরত আসে। কিন্তু সমস্যা হলো, এই জেনারেটর চালু হয়ে ইলেকট্রিসিটি আসতে 60 থেকে 70 সেকেন্ডের মতো সময় লাগে। সো তারা একটা থিওরি বানায় যে ইলেকট্রিসিটি যাওয়ার আগ পর্যন্ত টারবাইনগুলো তো ঘুরতেছিল, এখন এগুলো তো আর একবারে বন্ধ হবে না, স্লো হবে আস্তে আস্তে, এবং স্লোয়িং হওয়ার প্রসেসে এটা এনাফ ইলেকট্রিসিটি প্রডিউস করবে 60 থেকে 70 সেকেন্ড চলার জন্য। ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যাল না, জাস্ট একটা থিওরি। এই থিওরি কাজ করবে নাকি জানার জন্য তারা বেশ কয়েকটা টেস্টও করেছে। প্রথম টেস্টটা করা হয়েছে 1982 সালে, যেটা রেজাল্টে ফেইলার আসছে। তারপরে 1984 সালে আবার আরেকটা টেস্ট করা হয়, যেটার রেজাল্টও আনসাকসেসফুল। লাস্টলি 1985 সালে তারা আবার টেস্ট করে এবং মস্কোর হেডকোয়ার্টারে রিপোর্ট দেয় যে এইটাও একটা ফেইলার আসছে। গভর্নমেন্ট অফিসিয়ালরা সাকসেসফুল হওয়ার জন্য পাওয়ার প্ল্যান্টের উপরে প্রেসার ক্রিয়েট করতে থাকে। আলেকজান্ডার ইভচেঙ্কো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক। সে আজকে রাত 12টার একটু আগে নাইট শিফট শুরু করবে। আগামীকালকে সেই সেম টেস্টটা আরেকবার করা হবে। যেহেতু এর আগে স্লোয়িং টারবাইন ইনাফ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে নাই, তাই আজকে রিয়েক্টরগুলোকে 100% পাওয়ার থেকে কমিয়ে 25%-এ নিয়ে আসা হয়েছে। এতে করে ইমার্জেন্সি কুলিং সিস্টেমও এখন বন্ধ। এর থেকেও বড় সমস্যা হচ্ছে, আজকের নাইট শিফটে যারা আসছে তাদেরকে ঠিকমতো ব্রিফও করা হয় নাই। মানে নাইট শিফটের মানুষ জানেই না যে রিয়েক্টর ইজ নট এট ইটস ফুল ক্যাপাসিটি। একটু পরে যে বিস্ফোরণটা হবে, এর জন্য বলা যায় নাইট শিফটের থেকে ডে শিফটের ওয়ার্কাররাই বেশি দায়ী, কারণ তারা ঠিকমতো বলেও যায় নাই যে কি কি ভেজাল তারা লাগায় গেছে। ভাই কি জ্যোতিষবিদ্যা জানেন নাকি? কি হইব সব কইতাছেন? হ্যাঁ, একটু একটু ভবিষ্যৎ জানি বলতে পারো। আমি 2026 সাল থেকে আসছি। আরে, আপনি তো তাইলে মহালোক। আমার ভবিষ্যৎটা একটু বলেন না ভাই। ধুরু মিয়া, তোমার সাথে কি ভবিষ্যতে আমার পরিচয় আছে যে তোমার আমি বলবো তোমার ভবিষ্যৎ কি? পরিচয় হয় নাই, এখন হইব?
তোর ভবিষ্যৎ হইলো তুই সারা জীবন রিক্সা চালাবি বেটা, রিক্সা চালাতে চালাতে তুই চান্দে যাবি গা। নেন, আইয়া পড়ছে আপনার লিউকিয়ার। কি আইছে? লিউকিয়ার। শোনো, আজকে রাতের জন্য এই প্রিপিয়ার্ড সিটি ছেড়ে চলে যাও, দূরে কোথাও চলে যাও, ঠিক আছে? সাথে জামু, আইছে আমার জ্যোতিষ, তুই বেশি জানোস। এখন 12টা বাজে, আমরা চার্নোবিলের 4 নম্বর রিয়েক্টরের পাওয়ার স্টেশনে যাব। বিস্ফোরণ হতে আরো 1 ঘন্টা 28 মিনিট বাকি। চলেন যেতে যেতে আপনাদেরকে বলি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি কিভাবে জেনারেট করে। সহজ ভাষায় বললে, একটা রিয়েক্টরের ভিতরে নিউট্রন ইউরেনিয়াম অ্যাটমকে ভেঙে ফেলে এবং সেখান থেকে আরো নতুন নিউট্রনের তৈরি হয়। সেই নিউট্রনগুলা আবারও আরো অ্যাটমকে স্প্লিট করে এবং নতুন আরো নিউট্রনের সৃষ্টি হয়। এইভাবে একটা চেইন রিয়াকশন চলতেই থাকে। এই প্রসেসটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করতে থাকে। এই হিট ইউজ করে পানিকে স্টিমে কনভার্ট করা হয় অ্যান্ড লাস্টলি ওই স্টিম দিয়ে টারবাইন ঘোরানো হয়, যেটা থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। আর ওই ইলেকট্রিসিটি বিল দেখার পরে আমার বাপ মাঝে মধ্যে ফ্যান অফ করে দেয়। জানালা খুলে দাও, বাইরে আজকে অনেক সুন্দর বাতাস। এই যে এত হিট জেনারেট হচ্ছে, এটা কিন্তু যে কোনো সময় আনস্টেবল হয়ে যেতে পারে। সো কিছু কন্ট্রোল মেকানিজম এখানে ফলো করা হয়। কন্ট্রোলে যদি না রাখা যায় তাহলে এই চেইন রিয়াকশন চলতেই থাকবে অ্যান্ড হিট হতেই থাকবে। তাই পাওয়ার প্ল্যান্টে গ্রাফাইটের কন্ট্রোল রড ব্যবহার করা হয় এই চেইন রিয়াকশনকে মেনটেন করার জন্য। এই কন্ট্রোল রডগুলা নিউট্রনকে অ্যাবজর্ব করে, তাই এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যায় এবং বিভিন্ন পরিমাণে ব্যবহার করা হয় চেইন রিয়াকশন কন্ট্রোল করার জন্য। ভাই, এই আপনি কি বাসায় যেতেছেন নাকি? জি, কাজ শেষ, বাসায় যাইতেছি। আপনি তো ঠিকঠাক মতো ব্রিফিং দিয়া যান নাই রাতে শিফটের লোকজনরে, যদি কোনো ভেজাল হয়। আমি যাই, আমার একটা দাওয়াত আছে। যাই ভাই, একটু তাড়া আছে। যাও যাও, মন ভরা দাওয়াত খাও, কালকের থেকে আর চাকরি করতে হবে না তোমার। সো আমরা এখন জানি যে নাইট শিফটের লোকজন ঠিক মতো প্রিপেয়ার্ডই নাই টেস্টটা করার জন্য। রাত 12:30টার দিকে হঠাৎ করেই রিঅ্যাক্টরের পাওয়ার অনেক লো হয়ে যায়। তারা চেষ্টা করে পাওয়ার ইনক্রিজ করতে, কিন্তু পারে না। এর আগে কখনোই এরকম হয় না। এই পাওয়ার ডিক্রিজটা মূলত জিনন নামের একটা গ্যাস জমতে থাকার কারণে হয়েছে। জেনন কি এটা জানার দরকার নাই আপনাদের, আসলে আমার নিজেরই কমপ্লিকেটেড লাগতেছে এটা বুঝতে। আপনারে বুঝাইতে গেলে আমার 12টা বাইজে যাবে। কিন্তু এইটা জেনে রাখেন যে জিনন যখন অনেক বেশি হয়ে যায়, এটাকে আমরা বলবো হচ্ছে জিনন পয়জনিং। নর্মালি পাওয়ার প্ল্যান্ট যখন তার ফুল পাওয়ারে চলতে থাকে, তখন এই জিনন গ্যাসও ফুল পাওয়ারে বার্ন হইতে থাকে। এখন প্যারা হইল, জিনন তো বার্ন না হয়ে উল্টা জমতেছে এবং এই জমতে থাকা গ্যাস রিয়েক্টরকে আরো স্লো করে দিতেছে। এই যে বুইরা আমার পিছনে দাঁড়ায় আছে, ওর নাম হইল অ্যানাতোলি ডিয়াভলভ। ও একটা চরম বলদ মানুষ, ওরে মনে রাখেন। ও আজকে এই পাওয়ার প্ল্যান্টের সব থেকে সিনিয়র অফিসার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। ছাগল বেটা। পাওয়ার প্ল্যান্টের রুল বুকে লেখা আছে 206টা কন্ট্রোল রডের মধ্যে 15টা হচ্ছে মিনিমাম থাকতেই হবে অলওয়েজ। কিন্তু পাওয়ার ইনক্রিজ করার জন্য এরা 200টা রডই বের করে আনে। 1:24 টানা 3 বছরে 3 বার যেই টেস্ট ফেল হয়েছে, যেখানে ম্যানুয়ালি পাওয়ার অফ করে দেখা হবে যে স্লোয়িং টারবাইন ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে কিনা, যাতে রিয়েক্টর চালু থাকে 60 থেকে 70 সেকেন্ড। সেই টেস্ট এত ঝামেলার মধ্যে আজকে করা হবে কিনা, সেই প্রশ্নে আমাদের ডিয়াভলভ সাহেব কি বলছে জানেন? বলেন তো কি বলছে? অবশ্যই হবে, আজকে রাতেই হবে। এই পাওয়ার আউটেজের সিমুলেশন করার জন্য যেই ওরা স্ক্র্যাম বাটনে চাপ দেয়, সাথে সাথে 200টা কন্ট্রোল রড একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়। ব্যাস, সাথে সাথে হয় একটা এক্সপ্লোশন। এই এক্সপ্লোশনটা এতই বড় ছিল যে 10,000 টনের একটা স্টিল উইরে যে ছাদে পড়ে। 10,000 টন মানে 20,000টা হাতির ওজনের সমান। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে সম্পূর্ণ আশেপাশের এলাকা ছড়ায় ছিটায় গেছে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। রিয়েক্টরের ছাদের একটা অংশ বিস্ফোরণের জন্য এমন ভাবে টুকরা টুকরা হয় যে কোথায় কোন পার্ট যায় পড়ছে এটার হদিস কেউই জানে না। আলেকজান্ডার এখন সম্পূর্ণ শকে আছে। কিছুক্ষণ আগেও লোকটা তার অফিসে বসে ডকুমেন্ট পড়তেছিল। তার ফোন বেজে ওঠে। অপর পাশ থেকে বলে, আমরা 3 নম্বর বিল্ডিং এ আছি, প্লিজ কিছু স্ট্রেচার নিয়ে তাড়াতাড়ি আসেন, এখানে অনেক আহত হয়েছে। আলেকজান্ডার আস্তে আস্তে করিডোর দিয়ে এক্সপ্লোশন সাইটের দিকে আগাতে থাকে। একটা সময় সে একজনের আর্তনাদের শব্দ শুনতে পায়।
সামনে গিয়ে দেখে একজন মানুষ পড়ে আছে, তার চেহারা এমন ভাবে গলে গেছে যে অ্যালেক্স চিনতেই পারে না যে এটা তার কলিগ, এবং সে চিনতে পারতো না যদি না সে কথা বলে উঠতো। এরপর সে আরেকটু এগিয়ে যায়, তার ইউরি ত্রিগাবের সাথে দেখা হয়। ইউরি তাকে বলে যে দিয়াভলভ বলছে ইমার্জেন্সি হাই প্রেশার কুলেন্ট ওয়াটার ইউজ করে সম্পূর্ণ এরিয়াটাকে ভাসায় দেওয়ার জন্য। তারা সেই দিকে যাওয়ার জন্য আগাতে থাকলে দেখে যে সম্পূর্ণ এরিয়াটা আগের থেকেই ফ্লাডেড। সে সরাসরি ডিয়াভলভের কাছে চলে যায়। ডিয়াভলভ জানায় আলেকজান্ডার সহ আরো 4 জনকে যেতে হবে কন্ট্রোল রডকে ম্যানুয়ালি ভিতরে দেওয়ার জন্য। চিন্তা করেন কোন লেভেলের পাগলামি চলতেছে। অ্যালেক্স জানায় আমি নিজের চোখে দেখে আসছি, সব উড়ে গেছে বিস্ফোরণে, না কোনো কন্ট্রোল রড আছে না কোনো রিয়েক্টর আছে। এর উত্তরে ডিয়াভলভ বলে ইউ আর ইন শক, রিয়েক্টরস ডোন্ট এক্সপ্লোড। বলেন কি করতে মন চায় ওরে? তুমি সাইড থেকে দেখছো, উপরের থেকে দেখতে হবে। এরপর অ্যালেক্স সহ মোট 4 জন চেক করতে যায় রিয়েক্টরের কি অবস্থা। এদের মধ্যে অ্যালেক্স ছাড়া বাকি 3 জনই আর বেঁচে ফিরে আসতে পারে না। অ্যালেক্স বাঁচে কারণ সে সব থেকে শক্তিশালী হওয়ায় ভিতরে না যেয়ে বাইরের থেকে বড় একটা দরজা সে ধরে রেখেছিল, যেখানে একজন সাধারণ মানুষ বছরে 1.4 থেকে 3 পর্যন্ত রেডিয়েশন লেভেল এক্সপোজার পায়। সেই জায়গায় চার্নোবিলের রিয়েক্টর 4 এর আশেপাশে রেডিয়েশন লেভেল এখন 200 থেকে 300 এর আশেপাশে। এদিকে রাত 1:55 দিকে ফায়ার ফাইটাররা চলে আসে আগুন নিভাতে। এদের একজনেরও রেডিয়েশন থেকে বাঁচার জন্য প্রোটেক্টিভ কোনো কাপড় চোপড় নাই। ইভেন এরা জানেও না যে এইখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে। এরা হাত দিয়ে ধরা শুরু করে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল সরানোর জন্য। এই ফায়ার ফাইটারদের মধ্যে যারা ভাগ্যবান তারা আজকে রাতের মধ্যেই মারা যাবে, আর যাদের ভাগ্য খারাপ তারা কষ্ট পাইতে পাইতে মারা যাবে। কেউ 1 মাসে, কেউ 2 মাসে, কেউ আবার 6 মাসে। এই শহরের বেশিরভাগ মানুষই এখন ঘুমাইতেছে, কিন্তু কিছু কিছু মানুষ এখন জাগ না। দূর থেকে তারা রেডিও অ্যাক্টিভ ডাস্টের সৌন্দর্য দেখতেছে, আর সেই ডাস্ট হাওয়ায় ভেসে ভেসে তাদের চোখে মুখে যেয়ে লাগতেছে। গভর্নমেন্ট থেকে লোকাল অফিসিয়ালরাও 3 ঘন্টার মধ্যে পাওয়ার প্ল্যান্টে চলে আসে, কিন্তু এই পাওয়ার প্ল্যান্টে যে কি হয়েছে এই জিনিসটা তাদেরকে এক্সপ্লেন করার মতো কেউ নাই। বেশিরভাগ মানুষ যারা বুঝে যে কি হয়েছে এই পাওয়ার প্ল্যান্টে, তাদের অনেকেই মারা গেছে, কেউ কেউ বমি করতে করতে অবস্থা খারাপ রেডিয়েশনের রিয়াকশনে। ডিয়াভলভ এখনো ভাবতেছে যে রিয়েক্টরের তো এক্সপ্লোশন হইতেই পারে না, হয়তো বা কোনো একটা ওয়াটার ট্যাঙ্ক বাস্ট হয়ে গেছে। 4 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আরো কিছু ফায়ার ফাইটার আসে। এখন তাদের টার্গেট হইতেছে যাতে রিয়েক্টর 3 তেও আগুন না লেগে যায়। এক্সপ্লোশনের 5 ঘন্টা পরে অনেক বড় বড় স্পেশালিস্টরা চলে আসে এক্সপ্লোশন সাইটে, এবং তারা এখানে মিটিং এ বলে যে রেডিয়েশনের যে লেভেল, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে রিয়েক্টর কোর এখন এক্সপোজড। অফিসিয়ালরা ডিসিশন নেয় যে সব ধরনের যোগাযোগের লাইন কেটে দিতে হবে। যদি কোনো মিস ইনফরমেশন ছড়ায় যায় তাহলে মানুষ প্যানিক করবে। পুলিশকে ব্যবহার করা হয় রাস্তা ব্লক করার জন্য, আর সোলজারদেরকে ব্যবহার করা হয় রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ক্লিন করার জন্য। ভোর 7:30টার পরে এন্ট্রি হয় ভ্যালারি লেগাসোভের। লেগাসোভের দায়িত্ব হলো এখন সিচুয়েশন কন্ট্রোলে আনতে যা যা করতে হয় সবকিছু আর কি। ভবিষ্যতে একটা সময় লেগাসোভি কোর্টে সাক্ষী দিবে, এখানের সব সমস্যাগুলা সেই খোলাসা করবে। তার সাথে আরেকজন অ্যাড হয়, আরেক হাই র্যাঙ্কিং সোভিয়েত পলিটিশিয়ান বরিস সার্ভিনা। বিস্ফোরণের 13 ঘন্টা পরে এরা 2 জন মিলে সবার প্রথমে যে ডিসিশনটা নেয় সেইটাই হাজার হাজার মানুষের জীবন বাঁচায়। তারা ডিসিশন নেয় এই শহর সবার আগে খালি করতে হবে। শুরু হয় ইভাকুয়েশন। লাগাসভ 4 নম্বর রিয়েক্টরের সাইটে যায়। অবস্থা সে যা মনে করেছিল তার থেকে অনেক বেশি খারাপ। এই জ্বলন্ত আগুন না নিভানো গেলে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল শুধু ইউক্রেন না, সম্পূর্ণ ইউরোপে ছড়ায় যাবে। বিস্ফোরণের 33 ঘন্টা পরে প্রিপিয়ার্ড সিটি ইভাকুয়েশনের অর্ডার আসে মস্কো থেকে। অলরেডি এই শহরের মানুষের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার চান্স 90%-এর বেশি। রিয়েক্টর 4 এর আশেপাশে এখন রেডিয়েশন লেভেল 2000-এর উপরে। 38 ঘন্টা পরে প্রিপেয়ার্টের বিভিন্ন স্পিকার গুলাতে ঘোষণা আসা শুরু করে, দিস ইজ এ টেম্পোরারি ইভাকুয়েশন, দিস ইজ এ টেম্পোরারি ইভাকুয়েশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। মানুষকে বলা হয়েছে যে ইম্পর্টেন্ট জিনিসপত্র সব সাথে নিয়ে নিতে, যেমন যত ডকুমেন্টস আছে তাদের। এই মানুষগুলা জানেও না তারা আর জীবনেও এই শহরে ফেরত আসবে না। তাদেরকে ঘরের সব লাইট, গ্যাসের লাইন সবকিছু বন্ধ করে আসার কথা বলা হচ্ছে মাইকে। এই মানুষগুলার কাউকেই কোনো ধরনের রেডিয়েশন প্রোটেক্টিভ ড্রেস প্রোভাইড করা হয়নি। কিন্তু এই পর্যায়ে যাওয়ার সময়ও যে মানুষে এফেক্টেড হইতে পারে এটা সোভিয়েত অফিসিয়ালরা জানতো। এই যে কুকুরটা দেখতেছেন এটা একটা বিদেশি কুত্তা, কিন্তু ইউক্রেনে এটা দেশি কুত্তা, কারণ ইউক্রেন একটা বিদেশ। কয়েক ঘন্টার মধ্যে রাস্তায় খালি এমন কুকুর ছাড়া আর কেউই থাকবে না। এদেরকে একবেলা খাবার দেওয়ার জন্যও না। অনেকগুলা কুকুর আছে যেগুলা মানুষের পেট, মানে পালিত কুত্তা, এগুলা একটাও সার্ভাইভ করতে পারবে না। একে তো রেডিয়েশন, তার উপরে ক্ষুধার জ্বালা। নে একটা বিস্কুট খা।
46 ঘন্টা পার হয়ে গেছে। সব মিলায় প্রায় 1,16,000 মানুষ চলে গেছে এই শহর থেকে। এই সম্পূর্ণ সময়ে সোভিয়েত ইন্টেলিজেন্স কেজিবি এর কাজ ছিল একটাই, এইখানে যে এত কিছু হয়ে যাইতেছে এই ইনফরমেশন যেন লিক না হয়। 52 ঘন্টা পরে সুইডেন থেকে খবর আসে, তারা তাদের বর্ডারে রেডিয়েশন ডিটেক্ট করছে এন্ড বাতাসের দিক আর গতি হিসেব করে তারা সিওরিটি দিয়ে বলতেছে যে এটা চার্নোবিল থেকে আসতেছে। তার কিছুক্ষণ পর ইউএসএ স্যাটেলাইট থেকে নেয়া চার্নোবিলের বেশ কিছু ছবিও রিলিজ করে দেয়। রেডিয়েশন থেকেও দ্রুত গতিতে সংবাদ পৌঁছায় যায় মানুষের কাছে। সারা পৃথিবীর মানুষ এখন জানে চার্নোবিলে কি হয়েছে। 55 ঘন্টা পরে সোভিয়েত একটা নিউজ চ্যানেল থেকে প্রচার করা হয় যে ছোটখাটো একটা এক্সপ্লোশন হয়েছে, তেমন কোনো বড় ব্যাপার না। ছাপাবাজির শেষ নাই। নিউজে যেটা বলতেছে না সেটা হইলো এই যে ওয়াটার লিকেজ হয়েছিল ওইটা এখন বাড়তে বাড়তে সম্পূর্ণ নিচতলা ডুবায় ফেলছে। এই লিকেজ যেই জায়গা থেকে হচ্ছে সেইটা যদি বন্ধ না করা যায় আর এই পানি যদি 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে পুড়তে থাকা গ্রাফাইটের রডের সাথে লাগে তাহলে আরেকটা বিস্ফোরণ হইতে পারে। সায়েন্টিস্টদের মতে আগেরটার থেকেও আরো বড় হবে এই বিস্ফোরণ। এখন তাইলে করণীয় কি? 3 জন ডুবুরির উপরে দায়িত্ব পড়লো যে এই 20,000 টন পানি বের করে দেওয়ার জন্য তাদের ডুব দিয়ে ওয়াটার লুজ গেট খুলে দিতে হবে। পানিতে নামার আগে এইটাও তাদেরকে বলা হয়েছে যে তারা বেঁচে ফেরত আসার সম্ভাবনা অনেক কম। ফেরত আসলেও রেডিয়েশনের পরে ক্যান্সারও হইতে পারে বা বিভিন্ন রকমের রোগে তাদের জীবন খুব একটা বেশি লম্বা হবে না। সব জানার পরেও এই 3 জন পানিতে নামার জন্য রেডি হয়ে যায়। তাই তাদের 3 জনের নাম আর চেহারাটা আসলে আমাদের দেখানো উচিত। অ্যালেক্সেই অ্যানানেনকো, ভ্যালেরি বেসপালভ এবং বরিস বারানভ। তারা এই পানি ড্রেন করতে সক্ষম হয় এবং প্রত্যেকজনই লম্বা জীবন পায়। এখন প্রায় 66 ঘন্টা পার হয়ে গেছে। সোভিয়েত অফিসিয়ালরা আরেকটা দুশ্চিন্তায় আছে। আগুনে জ্বলে যাওয়া রিয়েক্টরের কোরের টেম্পারেচার প্রচুর। এই কোর থিওরিটিক্যালি নিচের সিমেন্টকে ভেদ করে মাটির নিচে পানি পর্যন্ত পৌঁছায় যাইতে পারে। এই ঘটনা যদি ঘটে তাইলে ইউক্রেন আর সোভিয়েত ইউনিয়ন না, সম্পূর্ণ ইউরোপের পানি রেডিয়েশনে কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এরপরে তারা একটা মাইনিং টিমকে নিয়ে আসে যারা রিয়েক্টরের নিচ দিয়ে একটা টানেল বানাবে। এই টানেল একটা কুলিং সিস্টেম হিসেবে কাজ করবে। তাদেরকে মাস্ক দেয়া হয় এই কাজ করার জন্য। সমস্যা হইলো এই মাস্ক পরে কাজ করা অনেক কষ্ট, নিঃশ্বাস নেওয়াও অনেক কষ্ট মাটির নিচে। একজনের পর একজন মাস্ক খোলা শুরু করে এবং কয়েক বছরের মধ্যে এদের প্রত্যেকেরই বিভিন্ন রেডিয়েশন কন্টামিনেশন সিকনেস দেখা দেয়। কিন্তু এই যে 400 মানুষ কাজ করলো এন্ড স্যাক্রিফাইস করলো, লাস্টলি কিন্তু রিয়েক্টর কোড সিমেন্ট গলায় ভেদ করে আসে নাই। 100 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে সোভিয়েত থেকে ডিসিশন নেওয়া হলো যত রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে এগুলাকে রিয়েক্টরের ছাদ থেকে সরাতে হবে। তারা উপায় বের করে যে এটা মানুষকেই করতে হবে। মিলিটারি এবং নন মিলিটারি মিলে তারা 6 লাখ মানুষ জোগাড় করে যারা ছাদে যাবে প্রোটেক্টিভ ড্রেস পরে এবং বিভিন্ন ম্যাটেরিয়াল হাত দিয়ে উঠায় নিয়ে আসবে। কিন্তু তাকে 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে যে আবার চলে আসতে হবে, না হলে রেডিয়েশন এতই বেশি যে ওখানেই সে মারা যেতে পারে। লাগাসভ প্রচুর অসুস্থ হয়ে পড়ে এই রেডিয়েশনের কারণে এবং নিজেও বুঝতে পারে যে সে হয়তো বেশি দিন বাঁচবে না। 1988 সালে লাগাসভ তার অ্যাপার্টমেন্টে চার্নোবিলের সম্পূর্ণ কাহিনী, কার দোষ ছিল, কি কি হয়েছিল এবং গভর্নমেন্টের থেকে শুরু করে সোভিয়েত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলোর কি কি সমস্যা আছে সবকিছুই একটা ক্যাসেট টেপে রেকর্ড করে আত্মহত্যা করে। কাহিনী শেষ। এখন আমরা টাইম মেশিনে করে আবার 2026-এ ব্যাক করব।